হ্যালো বন্ধুরা, ইমর্টাল জার্নি টু ইমর্টালিতে নতুন একটা ভিডিও তোমাদেরকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা আগের পর্বগুলো দেখোনি তারা চাইলে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো, না হলে এ পর্ব তোমাদের মাথার ওপর দিয়ে চলে যাবে। তো হোমিস, যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম যে ট্রায়াল শেষ হওয়ার পরে তারা ইনার হলে এন্টার করে, তো অনট্যাংমিং হেভেন্টিংস পুল করতে ব্যর্থ হয়, যে কারণে মানহজি সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। এবার তারা হান্ড্রেড স্পাইডার ইউজ করে ওয়াইডিংকে পুল করার চেষ্টা করে, কিন্তু পুল হতে ওখানে অনট্যাংমেন্টের এন্ট্রি হয় এবং তাদের এবং রাইজার সেক্ট এবং ডেমনিক হাউস সেক্টের ভিতর একটা ভয়ানক ফাইট চলতে থাকে। তারপরে এই পর্ব ওই সিন থেকে শুরু হয় যেখানে কিনা মানহুজি নেভার অনট্যাংমিন ড্রাগনকে এখনো পর্যন্ত তাড়াচ্ছে। সুযোগ পেয়ে ওই টর্টয়েস হান্ড্রেড স্পাইডারের উপর একটা এনার্জি বিমস রিলিজ করে দেয়, যেটা কিনা মাস্টার সিং সহজে কাউন্টার করে দেয়। এবার তো অ্যাটাক করার পরে মাস্টার সিং সে এবার তার থর্নবার ইউজ করে ওই টর্টয়েসের উপর আক্রমণ করে দেয়, যেটা কিনা ওই টর্টয়েস তার অরা দিয়ে কাউন্টার করতে থাকে। আর এদের এই স্পেশাল বৃষ্টির ভিতরে ফাইট দেখে হানলি একটা আড়ালে চলে যায়। হানলি জানে তার জীবনে এবার দুই গ্রুপ থেকে ঝুঁকিতে আছে, এভেন্ডিংস ওপরে পুল করলেও বিপদ, না করলেও বিপদ। অন্যদিকে আমরা মানহজি এবং অনট্যাংমিনের ভিতরে একটা ভয়ানক ফাইট চলতে থাকে। জোয়ান এখানে শান্ত ছিল, যে কারণে হানলি মনে মনে বলতে থাকছেন, জোয়ান আসলে তোর মনের প্ল্যানিংটা কি। অন্যদিকে মানহজি তার অনেকগুলো পাঞ্চ রেডি করে নিয়ে তার উপর আক্রমণ করে দেয়। অনট্যাংমিং সেই গতিতে তার ফ্ল্যাং শট দিয়ে সেগুলো ডিস্ট্রয় করতে থাকে। অন্যদিকে টিয়ান ওজিং একটা ডিরেকশন মেরর ইউজ করে, যেখানে কিনা মাস্টার সিংকে ট্র্যাপ করতে চায়। এগুলো মাস্টার সিং এর থর্ন পার্টগুলোকে ডিস্ট্রয় করে দেয়। তো মাস্টার সিং এখানে ইনশেপ শিফটিং ইউজ করে, যেটা করতে এখানে একটা ডার্ক অরা দেখতে পায়, কিন্তু টর্টয়েস তো 1 সেকেন্ডে ডিস্ট্রয় করে দেয়। আনলি এখানে বলতে থাকে যে নেশনসল স্টেজে কাল্টিভেটারদের তাদের স্কিল, তাদের ট্রেজার সবকিছুই অ্যামেজিং। অন্যদিকে মানহজি তার স্পেশাল ফার্ম ইউজ করে অনট্যাংমিংকে আক্রমণ করতে যায়, তো অনট্যাংমিং হেভি শট ক্রিয়েট করে তার পাঞ্চের উপরে অ্যাটাক করে দেয়। মানহজির ফার্ম তো ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তো তারা দেখতে পায় যে এই এল্ডারে এখানে মারামারি করা এলাও না, যে কারণে তাদের আলাদা আলাদা জায়গায় টেলিপোর্ট করে দেয়। ওখানকার ফরমেশন অ্যাক্টিভেট হয়ে আমরা দেখতে পাই যে এক এক করে সমস্ত কাল্টিভেটার আলাদা স্পেসে টেলিপোর্ট হতে থাকে, যেখানে প্যাটচা এবং মুতিয়ানজিং এক স্পেসে ট্রাপ হয়ে যায়। তো মুতিয়ানজিং তো প্যাটচাকে পয়েন্ট দিয়ে ট্রাপ করে ফেলে। অন্যদিকে মাস্টার সিং তিয়ান উজি নামে একজনের সাথে আলাদা স্পেসে পৌঁছে যায়। অন্যদিকে মানহজি এবং অনত্যাংমিং একই স্পেসে। মানহজি তো এখানে অনত্যাংমিংকে তার স্পিড ফার্মে এক হাতে ধরে ফেলে। অন্যদিকে মুন তিয়ানজিং তার ওয়াইন দিয়ে প্যাট্রের উপর আক্রমণ করে দেয়, কিন্তু প্যাট্রে ইভিল ফার্ম অ্যাক্টিভেট করে মুন তিয়ানজিং এর পিছনে লেগে যায়। সে তাকে বলতে থাকছেন, তোর উড টেকনিক আমার মতন শয়তানকে ধরে রাখতে পারবে না। মুন তিয়ানজিং তো এখানে একটা অনেক বড় উড স্ট্রাকচার ক্রিয়েট করে নেয়, কিন্তু প্যাট্রার ইভিল শ্যাডো তাকে তো 1 সেকেন্ডের ভিতরে সবকিছু ডিস্ট্রয় করে দেয়। তাতে সে তাকে হেভিলি শট সেজিং ফরমেশনে ট্রাপ করে নেয়। অন্যদিকে মুন তিয়ানজিং তার আশেপাশে একটা শিল্ড ক্রিয়েট করে প্যাট্রাপের সমস্ত পাপেটকে ডিস্ট্রয় করে দেয়। সাথে সে তার প্যাট্রিয়াপের বডির উপর বুলুনিং টেকনিক ইউজ করে দেয়, এতে প্যাট্রিয়ার বডিতে অনেকগুলো ফুল ফুটতে শুরু করে দেয়। প্যাট্রিয়া তার ঘোষ প্ল্যান অ্যাক্টিভেট করে দিয়ে একটা ব্লাস্টের সাথে সেগুলো ডিস্ট্রয় করে দেয়। তারপরে প্যাট্রিয়া মুতিয়ানজিং উপরে অ্যাটাক করে অন্য আরেকটা স্পেসে ফেলে দেয়। এটা হলো অ্যাবসোলিউট ডার্কল্যান্ড আইল্যান্ডের নিজেদের বানানো দুনিয়া, মানে তার ডোমেন্ট। সে তার পাইরেটওয়ালা শিপ নিয়ে তার উপর আক্রমণ করে দেয় এবং সাথে সাথে সে ইভিল স্কল দিয়ে তার উপর আক্রমণ করে দেয়, যেটা কিনা মুতিয়ানজিং রেগুলেশন ফ্যান টর্নেডো দিয়ে সেগুলো ডিস্ট্রয় করে দেয়। অন্যদিকে মাস্টার সিং এর ডেমনিক বিস্ট তিয়ান উজিন টাটালসির বিস্টকে ডিভার করে নেয়। বেল টেকনিকের সাথে সাথে মাস্টার সিং ওখানে একটা ফরমেশন অ্যাক্টিভেট করে তার ভিতর থেকে ঠান্ডার অ্যাটাক দিয়ে তার উপর আক্রমণ করতে থাকে। এদের ভিতরে ভয়ঙ্কর ফাইট হতে থাকে। মাস্টার সিং এখানে গ্রিন ডেস্টিনি বুক ইউজ করে তার অ্যাটাক কাউন্টার করে নেয়। অন্যদিকে অনট্যাংমিং মানহুজির কবল থেকে বাঁচানোর জন্য ওখানে স্পেস পোর্টাল ক্রিয়েট করে তার ভিতর থেকে তলোয়ার দিয়ে মানহুজির উপর আক্রমণ করে দেয়, যে কারণে অনট্যাংমিং তার কবল থেকে মুক্ত হয়ে যায়। সাথে সে এখানে ওখানে ফ্লাই করে মানহুজিকে আরো বেশি ইরিটেট করতে থাকে, যার ফলে সে আরেকটা পোর্টাল দিয়ে অন্য আরেকটা স্পেসে এন্টার করে। সেখানে তো লাফাতে ভর, ঠিক তখনই মানহুজি তার উপর পাঞ্চ হিট করার জন্য সেখানে পৌঁছে যায়, যদিও অনট্যাংমিং সেটা ডস করে তার ড্রাগনকে এখানে সমান করে নেয়। এই মুভির নাম ড্রাগন টেকনিক সোল আর্ট। অন্যদিকে মানহুজি তার উপর অ্যাটাক করার জন্য রাগান্বিত অবস্থায় আগে যেতে থাকে, তো অনট্যাংমিং তার উপর এনার্জি বিমস দিয়ে অ্যাটাক করে দেয়, যেটা কিনা মানহুজি হেভেন ড্রিঙ্ক বেন টেকনিক ইউজ করে সেটা কাউন্টার করতে থাকে। আর ঠিক তখনই অনট্যাংমিং মানহুজির উপর তার একটা হেভি শট আর পার পিয়ার্স করে দেয়। তার এই অ্যাটাক মানহুজিকে পুরোপুরিভাবে ইনজার করে দেয় এবং সাথে সে তার ড্রাগন দিয়ে মানহুজিকে ট্র্যাপ করে নেয়, কিন্তু মানহুজি তো চোখের পলকে সেটার 2 টুকরো করে অনট্যাংমিং দিকে ছুড়ে দেয়। অনট্যাংমিং বলতে থাকলেন, মানহুজা তোকে আমি ছাড়বো না। তো মানহুজি বলতে থাকলেন, আমার নাম মানহুজি কিক মারে বলতে থাকছেন, আমার নাম মানহুজা না, মানহুজি।
অন্যদিকে হেভেন্ডিংস ওপরে পুল হতে ওর ভিতর থেকে একটা স্পেশাল বিস্ট বের হয়ে যায়। আর এই ট্রেজার নেশনসোল স্টেজের কাল্টিভেটররাও দেখে নেয়, যে কারণে তারা বাইরে ছেড়ে ওই ট্রেজারের লোভে পোর্টাল থেকে বের হতে থাকে। তিয়ান উজিত আসতে মাস্টার সিং এর উপর তার টর্টয়েস দিয়ে অ্যাটাক করে দেয়। তো মাস্টার সিং এখানে ইনশেপ টেকনিক ইউজ করে সেটা ডিস্ট্রয় করে দেয়। তো এক এক করে এখানে সমস্ত নেশনসোল স্টেজের কাল্টিভেটররা জমা হতে থাকে। সবাই একই সাথে ওই ট্রেজার হাসিল করতে চায়, যে কারণে সবাই ওই ট্রেজার হাসিল করতে চায়, যে কারণে তারা আবারও তাদের পাওয়ার অ্যাক্টিভেট করে দেয় এবং অ্যাপে কখনো ওই ট্রেজার টর্টয়েসের কাছে তো কখনো ওয়ানট্যাংমির হাতের কাছে। মানহুজি বলতে থাকেন এই ট্রেজার আমার, তো তার বদলে ওয়ানট্যাংমিং এর সোর্ড পেয়ে যায়। ততক্ষণে ওয়াইডিং তার ভিতর থেকে একটা দুটো ট্রেজার রিলিজ করে দেয়। সবাই লোভে পড়ে যায় ওই ট্রেজারের পিছনে আবারও ছুটতে থাকে। অন্যদিকে উষা তার সোল টেকনিক ইউজ করে ওই ট্রেজারকে ওখানে ট্র্যাপ করে নেয়। তো ততক্ষণে ওই সোল বিস্ট নিজেকে মুক্ত করে নেয়। অন্যদিকে ওয়ান ত্যাংমিং এর সাথে মাস্টার সিং এবং প্যাট্রিয়া মিলে মোকাবেলা করছে। ততক্ষণে মানহুজিও তাতে জয়েন হয়ে যায়। ততক্ষণে লিঙ্ক তার ওয়াইন দিয়ে মানহুজিকে থামানোর চেষ্টা করতে থাকে। মানহুজি তো তার উডেন প্রেজেন্টকে 1 সেকেন্ডের ভিতরে ডিস্ট্রয় করে দেয়। ওয়ান ত্যাংমিং এর তো রাগ হয়ে গেছে, যে কারণে তার ডিভাইন ড্রাগন লাইটিংকে সমান করে নেয়। এটা দেখে তো সবাই ভয় পেয়ে যায়, এই থান্ডার লাইটিং এ ইভিল পাওয়ার সারপ্রাইজ করার ক্ষমতা আছে না। সুযোগে ওয়ান ট্যাংমিং ওই ট্রেজার কালেক্ট করে নেয়। ওয়ান ট্যাংমিং এবার তার ট্রু লাইটিং সমান করে নেয়। অন্যদিকে উষা ইভিল শ্যাডো ইউজ করে ওই বিস্টকে ওখানে ট্র্যাপ করে নেয়। অন্যদিকে হানলি দেখেছেন ওই ট্রেজার নিজেকে বদলে একটা ভেড়ার রূপে বদলে যায়। তো উষা এখনো ওই ট্রেজারের পিছনে লেগে আছে। তো জোয়ান তার উপর একটা অ্যাটাক করে আর দ্বিতীয় অ্যাটাক করে ওই ট্রেজারের উপর। এই সুযোগের ফায়দা উঠে হানলি তার কপার রিং দিয়ে ওই ট্রেজারকে ওখানে ট্র্যাপ করে নেয়। হানলি তার বাস্কেট ইউজ করে ওই ট্রেজারকে ওখানে ট্র্যাপ করে নেয়। এবার দেখতে পাই ওই ট্রেজার তো একটা স্টিকে বদলে যায়। তো এটা প্যাট্রিয়াপ দেখে নেয়। সে বলতে থাকছেন, আমার প্রিয় টিসাবেল, তুমি ভালো কাজ করেছো। মাস্টার তো তোমার প্রতি অনেক বেশি খুশি। এবার তারা ওই দুই গ্রুপ আবারও মারামারিতে লেগে যায়। ততক্ষণে ওই হোয়াইট ডিংস ভিতরের থেকে স্ট্রংরা রিলিজ হয়ে সবাই পিছনের দিকে পুশ হতে থাকে। হানলি তো ওই অরাতে মারা যাচ্ছিল, কিন্তু মানহুজি হানলিকে বাঁচিয়ে নেয়। ওসাও ট্রাপ হয়ে যায়, তো প্যাট্রিয়াপ তাকে বাঁচিয়ে নেয়। এবার আমরা দেখতে পারি যে হোয়াইট হেভেন্ডিংস আস্তে আস্তে উপরে আসছে। তো এরা প্রথমবার এটাই দেখছে। ঠিক তখনই হঠাৎ করে ওখানে আক্রমণ হয়ে যায়। তো সেই আক্রমণে হানলির জেড স্পাইডার ওখানেই মৃত্যু হয়ে যায়। হানলির স্পাইডার মৃত্যু হওয়ার কারণে হোয়াইট ডিংস আবারও নিচে লেগে যেতে থাকে। তো এটা দেখে তো সবাই রেগে যায়। এবার আমরা দেখতে পাই এই অ্যাটাক করেছে তারা আর কেউ না, গ্র্যান্ড এল্ডার জিনকোই এবং তার জুনিয়র লং। হানলি মনে করতে থাকে যে জিনকোয়ের আক্রমণে হানলি স্পটেই মারা যেত, কিন্তু মানহুজের আর্মার তাকে বাঁচিয়ে নিয়েছে। হানলি দেখে তার স্পাইডার মারা গেছে, আর এই সমস্ত দায়ভার হানলি নিজের ঘাড়ে নিয়ে নেয়। জিনকোই বলতে থাকে যে তুমি আমার এক জুনিয়রকে মেরেছো কিংবা মারোনি সেটা আমি জানি না, কিন্তু তোমার উপর সেই কাজ লেগে আছে। মানে এখানে সংমিং এর কথা বলা হচ্ছে। মানহুজি তার জায়েন্ট ফার্ম অ্যাক্টিভেট করে নিয়ে জিনকোয়ের উপর আক্রমণ করে দেয়। তাকে ক্র্যাশ করার জন্য যখনই মুখ বন্ধ করবে, তো তার মধ্যে তারা গায়েব হয়ে যায়। আর এখানে সবাই এই ব্যাটারে ইন্টারফেয়ার করার জন্য জিনকোই এবং স্টার প্যালেসের ভিতরে চরম খেপে যায়। অন্যদিকে জিনকোই এবং তার জুনিয়র বলতে থাকছেন ওখানে নেশনসোল স্টেজের ফাইট হওয়ার কারণে ওখানে একটা ব্যারিয়ার সেট আপ হয়ে গেছে, যেটা কিনা আমাদের স্পেশাল সেন্স কেউ সেটা ব্রেক করতে পারবে না। আর এরা যে রেমেডি পিলের জন্য ফাইট করেছে, তারা কি জানে যে রেমেডি পিলের আসল অরিজিন বা পাওয়ার কি? তারা জানে যে এই রেমেডি পিল তাদের লাইফ স্প্যান বড় করে দেবে, কিন্তু এটা তো চরম মিথ্যে কথা। স্টার প্যালেস ইচ্ছা করে এই খবর ছড়িয়েছে যে এটা খেলে সে হেভেন্স এবং নিজের ভাগ্যের বিরুদ্ধে যে সে নিজেকে আবার জোয়ান করতে পারবে। সবাই জানে যে আমাদের 2 সেন্ট এবং 6 পাতের সেন্ট এই রেমেডি পিল খেয়ে তারা পাওয়ারফুল হয়েছে এবং তাদের লাইফ স্প্যান বেড়ে গেছে। কেউ যে জিজ্ঞাসা করেছে ওই 2 সেন্টকে যে তারা রেমেডি পিল খাওয়ার পরে তাদের শরীরে কি পরিবর্তন হয়েছে, তাদের এই ভুয়া তথ্য সরানোর উদ্দেশ্য হলো যে তারা বিনা কোনো ফাইটে বা বিনা কোনো কষ্টে তাদের শত্রুদেরকে মেরে দিবে। হানলি এখানে অজ্ঞান হওয়ার নাটক করছে। হানলি দেখে যে প্যাট্রিয়ার তার পাওয়ার ইউজ করে পাইথনের দ্বারা ওই টিংস ফুল করার চেষ্টা করে, কিন্তু সেটাতে সে ব্যর্থ হয়ে ওই ফুলের ভিতরে পড়ে সে ওখানেই মারা যায়। ততক্ষণে ডিক্স একটা পিল রিলিজ করে দেয়, সেটা রেমেডি পিল। তো এবার তারা সবাই সেটা ধরার চেষ্টা করে, যেখানে আবার তাদের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। আর এরা যে পিলের জন্য ফাইটিং করছে সেটা তো এদের কোনো কাজেরই না। ফাইটিং করার জন্য এরিনা তাদেরকে অন্য আরেকটা স্পেসে টেলিপোর্ট করে দেয়। এখানে সবাই ওই রেমেডি পিল নেওয়ার কারণে তাদের সর্বোচ্চ পাওয়ার অ্যাক্টিভেট করে দেয়, মানে তারা এক্সট্রিম লেভেলে চলে যায়। আর এখানে আমরা দেখতে পাই এখানে আর কোনো টিম আপের কাজ হচ্ছে না, কারণ সবাই তো রেমেডি পিল চায়, যে কারণে তারা টিম আপ ভেঙে দিয়ে একে অপরের শত্রু হয়ে যায়। ওই যে 2 সেন্ট আছে না স্টার প্যালেসে, তারা এখানে ওই হেভেন্ডিংস ফুল করে তার ভিতর থেকে যে ট্রেজার পেয়েছিল, যে কারণে তারা এত পাওয়ারফুল হয়ে গেছে। এবং তাদের সাথে আর একটা ডেমনিক পার্টের কাল্টিভেটারও ছিল, যে কিনা 6 পাথ ফলো করে। স্টার প্যালেসের ওই 2 সেন্টকে একজনই মোকাবিলা করতে পারে, যার নাম কিনা ওই জিয়ানবো, যে কিনা 6 পাথের সেন্ট।
তারা এই তিনজনে ওই হোয়াইট ডেস্কের ভিতর থেকে ট্রেজার পেয়েছিল, যে কারণে তারা এত পাওয়ারফুল। তো আমরা দেখতে পাই এর ভিতরে সব থেকে পাওয়ারফুল আছে ওয়ান তিয়াংমিং। ওয়ান তিয়াংমিং এর মারির হাত থেকে বাঁচানোর জন্য একে অপরের কাছে তারা পিল পাস ডাউন করতে থাকে, আর ওই পিল যার কাছে যায় ওয়ান তিয়াংমিং তাকেই ধোলাই করতে থাকে। আর সব থেকে বড় কথা এই যে মানহুজি এবং প্যাট্রিয়াপ সব থেকে বেশি মার খেয়েছে। অন্যদিকে আমরা হানলিকে দেখতে পাই যে কিনা তার স্পাইডার মারা যাওয়াতে নিজেকেই বেলেম করতে থাকে। এবার রেমেডি পিল তো চারিদিক থেকে সবাই ঘিরে নেয়। এবার তারা আবারও ফাইটিং করা শুরু করে দেয়। তো ফরমেশন তাদেরকে অন্য জায়গায় টেলিপোর্ট করে দেয়। হানলি ওখান থেকে পালাতেই যাবে, ঠিক তখনই জোয়ান তার সামনে চলে আসে। ততক্ষণে উসাও সেখানে চলে আসে। সে বলতে থাকছেন তোমরা কি কথা বলছো। তখনই তারা দেখতে পায় যে নেশনসোল স্টেজে সমস্ত কাল্টিভেটারদের ফাইটিং এক্সট্রিম লেভেলে চলে গেছে। ওয়ান তিয়াংমিং তাদেরকে শেষ করতে চাই। আর যারা নেশনসোলের কাল্টিভেটার তাদের কাছে নিজেদের একটা সোল ফর্ম থাকে। তো ওয়ান তিয়াংমিং ফাইটিং করার জন্য তার নেশন সোল বের করে নেয়। আর এই সোল যদি মারা যায় তো সেও মারা যাবে। ওয়ান তিয়াংমিং নেশন সোল তার এবার ট্রু লাইটিং সমান করে নেয়। মানহজি তো ওই লাইটিং কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে, কিন্তু সেটা তো অনেক বেশি ডমিনেটিং, যে কারণে সবাই ব্যর্থ হয়। ওই লাইটিংয়ের কারণে সমস্ত এরিনায় ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। মানহুজি তো তার ভিতর ট্রাপ হয়ে যায় এবং সবাই পিছনে পুশ হয়ে যায়। এই সুযোগে ওয়ান তিয়াংমিং ওই পিল হাসিল করে নেয়। থান্ডার লাইটিং এর এভিল পাওয়ার বা এভিল কাল্টিভেশন ধ্বংস করার ক্ষমতা আছে, যে কারণে সবাই ডেমনিক পাথের কাল্টিভেটাররা এই ট্রু লাইটিংকে ভয় পেতে থাকে। কিন্তু খেলা কি অত তাড়াতাড়ি শেষ হয়? তো মানহুজি তার নেশন সোল সমান করে নেয়। মানহুজি এখানে শিফট সেটিং স্টেপ স্পিডের ইউজ করেছিল, যে কারণে ওয়ান তিয়াংমিং এর থান্ডার ডিস্ট্রয় হয়ে গেছে। মানহুজি তাকে হুমকি দিতে থাকে যে ওই পিল আমার কাছে দিয়ে দাও, না হলে আমি তোমার রিয়েল বডি ডিস্ট্রয় করে দেবো। আর এটা করলে তো সে তার সোল ফর্মে থেকে যাবে এবং সে তো আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যাবে, যে কারণে সে বাধ্য হয়ে ওই পিল মানহুজিকে দিয়ে দেয়। পিল পেতেই তো মানহুজি ওখান থেকে পালাতে থাকে। তো এটা দেখে সমস্ত নেশনসোল স্টেজে কাল্টিভেটাররা তার পিছনে পড়ে যায়। প্যাটচ্যাপ ওখান থেকে যেতে উসাও হানলিকে মারার চেষ্টা করতে থাকে। সে তার হেভিলি পাপের রিলিজ করে দেয়, তো জোয়ান সেটা ডিস্ট্রয় করে দেয়। জোয়ান তো তার গলা ধরে নেয়। জোয়ান তার ডোমেনের ভিতরে নিয়ে যায় এবং জোয়ানকে বলতে শুনতে পাই, সে বলতে থাকতেন তোমাকে যদি এখানে শেষ না করে দিই তো প্যাটটা তোমার বডিকে পরে যে কবজায় নেবে। উসাও তো চিনে যায় এটা তার ক্লানের টেকনিক। তার উপর অ্যাটাক করে জোয়ান সেখানে পৌঁছে যায়। জোয়ান আসতেই তো তাকে ওই টাক চেনের ভিতরে তাকে ট্র্যাপ করতে থাকে। জোয়ান বলতে থাকে যে আমার ডিসাইপলের ডিসাইপল, তোকে যদি আজ এখানে মেরে না দিই তাহলে তোর বডিতে প্যাটচার রিকার্নেশন হবে। জোয়ান তার উপর প্রেশার দিয়ে তার কোরও তার বডি থেকে আলাদা করে দেয়। জোয়ান তার কিস্সা খতম করার জন্য তাকে ব্লাস্ট করে দেয়। জোয়ান এবার হানলিকে বলতে থাকছে না, হানলি আমার মুখ কি দেখছো, তোমার দ্বিতীয় স্পাইডার বের করো। তো হানলি বলতে থাকছেন আমার কাছে তো একটা স্পাইডার। তো জোয়ান বলতে থাকছেন আমাকে বলদ বানিয়ে না, আমি যখন বেঁচেছিলাম তখন এই জেড স্পাইডার আমার স্পেশাল পেট ছিল। আর এরা পর্যায়ক্রমে অনেকগুলো ডিম দেয়, কিন্তু এর ভিতরে কেবল 2টা স্পাইডারই সার্ভাইভ করতে পারে, আর কখনো একটা ডিম ফোটে না। জান ওখানে থাকা মরে যাওয়া যে স্পাইডার ছিল তার উপর তার পাওয়ার চ্যানেল করে ওখানে রিফাইন পারফেক্টে বদলাতে থাকে। হানলি তো তার অন্য আরেকটা স্পাইডার হারাতে চায় না, যে কারণে হানলি ওখান থেকে চলেই যাচ্ছিল। তো জোয়ান বলতে থাকে যে হানলি তুমি তো 60 বছর ধরে কাল্টিভেশন করছো, কিন্তু তুমি জীবনে এমন মানুষ দেখেছো যে কিনা নেশনসোল স্টেজে কাল্টিভেট করেছে, তাও আবার ফল স্পিরিট রুটের সাথে জন্ম নিয়ে। আজকে তোমাকে একটা সিক্রেট বলি, এই হেভেলি রেমেডি পিল না সে আমাদের লাইফ লম্বা করে না, আসলে এটা কেবল কোল ফরমেশনের উপর কাল্টিভেটারের উপর আশ্রয় দেখায়। যদি সে এটা ডিভাইভার করে নেয় তো সে নেশনসোল স্টেজে পৌঁছে যাওয়ার চান্স আছে। তোমার কাছে 9 কলস চিনচিন হপস আছে, আর তুমি যদি এটা দিয়ে আর রেমেডি পিল দিয়ে তোমার স্পেশাল রুট যদি ভেরিফাই করো তাহলে তুমি নেশনসোল স্টেজে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জোয়ান তাকে চিনচিং হপস রিফাইন করার রেসিপিও দিয়ে দেয়। আর এই রেমেডি পিল তো নেশনসোল স্টেজে কাল্টিভেটারের উপর কোনো আসর দেখাবে না, তাদের কাছে তো এটা একটা চকলেট মতন। এই পুরো এরিনাকে পিক ডিভাল শিল দ্বারা কভার করা হয়েছে, এখানে কোনো স্পেশাল সেন্স কিংবা আর কোনো কাল্টিভেটার এখানে আসতে পারবে না। এবার হানলি তার দ্বিতীয় স্পাইডার বের করে নেয়, তো সে আসতেই তো তার ভাইয়ের কাছে চলে যায়। সে কি আর জানে তার ভাই মারা গেছে, সে তো একটা পাপেটে পরিণত হয়ে গেছে। এবার জোয়ান একটা এল্ডার বানিয়ে ওই 2 স্পাইডারকে সেখানে অ্যাটাচ করে দেয়। হানলি এখানে বালচার্জ টেকনিক ইউজ করে 2 স্পাইডার আরও পাওয়ার বেশি বাড়িয়ে দেয়, এতে তারা রাগান্বিত হয়ে আরও পাওয়ার বেড়ে যাবে। এবার ওখানে সিরিজটার আইস ফায়ারের ভয়ানক এনার্জি রিলিজ হতে থাকে। এবার আমরা দেখতে পাই যে আস্তে আস্তে পুরো হোয়াইট হেভেন ডেক্স আস্তে আস্তে বের হতে থাকে। আজ পর্যন্ত এটা সম্পূর্ণ কেউ পুল করতে পারেনি, কারণ এখানে শাখা আইস ফেলেন সমস্ত কাল্টিভেটারকে শেষ করার ক্ষমতা রাখে। কিন্তু জোয়ানের বেলায় এমনটা হয় না, কারণ জোয়ানের কাছে তো আলাদা টেকনিকই রয়েছে। জন হানলিকে বলতে থাকছেন একটা কাজ করো, তুমি এই হোয়াইট ডিংসকে দেখো আর আমি ততক্ষণে এই সিলিস্টাল আইস ফেলেম সারপ্রাইজ করার চেষ্টা করছি। জন বলতে থাকছেন তুমি তো আমার ঘোস্ট পাওয়ার দেখেছো,
আমার গোস্ট ফায়ার আইস ফ্লেমের সাথে মোকাবেলা করতে পারবে না, কিন্তু আমার গোস্ট ফায়ার এটা ট্রাপ করতে পারবে। আমি এই সেলেস্টিয়াল ফ্লেম ম্যানেজ করছি, তো তুমি সুযোগ পেতে হোয়াইট উইংস কবজায় নিয়ে নিও। হানলি তার কথা মতন তার স্পাইডার থেকে ওই হোয়াইট উইংস জাল সরিয়ে নিতে থাকে। অন্যদিকে আমরা জোয়ানকে দেখতে পাই যে কিনা তার গোস্ট ফায়ার দিয়ে ওই সেলেস্টিয়াল আইস ফ্লেমকে ট্রাপ করতে থাকে। হালি তো এখানে বুঝে যায় যে জোয়ানের টার্গেট এই হোয়াইট হেভেন ডিক্সের ভিতরে থাকা ট্রেজার না, কারণ তার আসল টার্গেট এই যে ফ্লেম, কারণ এটা হলো এই দুনিয়ার সব থেকে পাওয়ারফুল ফ্লেম। তো জোয়ান তো এখানে সেলেস্টিয়াল আইস ফ্লেম কালেক্ট করতে এসেছে। হানলি ভাবতে থাকে যে যদি এই সেলেস্টিয়াল আইস ফ্লেম হাসিল করে নেয়, হতে পারে সে আমার উপরে আক্রমণ করে দিবে। যে কারণে হানলি নিজেকে বলতে থাকেন দ্রুত আমাকে এই হোয়াইট হেভেন ডিক্স হাসিল করে নিতে হবে। আমি যদি তাকে হারাতে না পাই তো আমি এই ডিক্সের বিনিময়ে তার সাথে ডিল করতে পারি। অন্যদিকে জোয়ান ওপরে ফলো করতে সমস্ত আইস ফ্লেম অ্যাবজর্ব করতে থাকে। কিছুক্ষণ পরে সমস্ত ফ্লেম ওখানে ট্র্যাপ হয়ে যায়। এবার আমরা হোয়াইট হেভেন ডিক্স দেখতে পাই। হানলি সেটা তার কাছে নিয়ে নেয়। অন্যদিকে জোয়ান তার ঘোস্ট ফায়ার দিয়ে সমস্ত সেলেস্টিয়াল আইস ফ্লেম এক জায়গায় জমা করে নেয়। সাথে হানলি দেখে যে জোয়ানের ব্ল্যাক পাইথন এবার একটা ড্রাগনেতে পরিণত হয়েছে। জোয়ান খুশি হয়ে বলতে থাকে যে আমি তো জানি না যে আমার ঘোস্ট ফায়ার সেলেস্টিয়াল আইস ফ্লেম এবং ডিভাইন ডেভিং লাইটিল বেম মার্চ করতে পারবো। আমি তো এই তিনটা ফিল্ম একে অপরের সাথে মিলিয়ে দিয়েছি, এতে আমি আসরা ফিল্ম ক্রিয়েট করতে পারবো। এবার সে হানলির উদ্দেশ্যে বলতে চাইছেন আমি আমার প্ল্যানের ব্যাপারে বলতে চাইলাম, কিন্তু সেটা তো সময় পাইনি। এবার তুমি জান নামে যে সমস্ত শান্তিতে এই সমস্ত কথা বুঝে যাবে। জোয়ান এবার তার ড্রাগনকে সেলেস্টিয়াল আইস ফ্লেমের সাথে মার্চ করে হানলিকে বলতে থাকছেন আজকে তুমি আমার হাতে মারা যাবে, হয়তোবা তুমি হোয়াইট ডেভেন ডিক্স নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। দেখি তোমার ভাগ্য তোমাকে কোথায় নিয়ে যায়। পার্সোনালভাবে এই সিরিজটা আমার অনেক বেশি পছন্দ, কারণ এর গ্রাফিক্স ভিজুয়াল অনেক বেশি আমেজিং, আর এটাও একদম হচ্ছে গড লেভেলের ফাইটিং স্কিল। মানে এই কাহিনী হচ্ছে হেভেন্সের উপর ভিত্তি করে, মানে এরা সবাই হেভেন্সে বা আপার রিয়ালামে থাকে। তো ওইখানে আমাদের হিরো হচ্ছে সমস্ত কিছুতে কলকাঠি নাড়ে, কিন্তু সে সবসময় আড়ালে থাকে। আর সে হানলির মতনই তার হচ্ছে মানে ফেমাস হতে চায় না, মানে সে নিজের পাওয়ার দেখাতে চায় না কারোর উপর। এখানে আমাদের হিরো আছে ওয়াটার গড, মানে পানি দেবতা বা সমুদ্রের দেবতা বুঝতে পারো। আমাদের হিরোইন হচ্ছে ওখানকার ফেরি মানে পরি। আর এটার সর্বমোট 150টি এপিসোড পর্যন্ত রিলিজ হয়েছে। সম্ভবত এই 26 সালের নভেম্বর মাসে এই সিরিজটা শেষ হয়ে যাবে। তুমি যদি এই সিরিজটা ইউটিউব থেকে দেখতে যাও তো তুমি দেখতে পারবে না, কারণ তোমাকে টাকা পে করতে হবে। মানে টাকা না দিলে তুমি এই সিরিজটা দেখতে পাবে না। হয়তো 1 থেকে 90 পর্ব পর্যন্ত ফ্রি আছে, কিন্তু তারপর থেকে তোমাকে টাকা পে করে দেখতে হবে। আমি কমেন্টে এই সিরিজের নাম এবং এর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবো, তোমরা এই সিরিজের মেন ভিডিও টেলিগ্রাম থেকে দেখে নিতে পারো। এই সিরিজটা দেখতে তুমি কখনোই বোরিং ফিল করবে না, কারণ এতে অনেক কমেডি সিন আছে যেগুলো বলে প্রকাশ করা যায় না। এবং যেহেতু এটা হেভেন্সের কাহিনী, সেহেতু এখানে অনেক গড লেভেলের ফাইটিংও আছে, কারণ হেভেন্সের ভিতরে তো আলাদা আলাদা এম্পারার আছে, তো তাদের ভিতরে ফাইটিং চলে ক্ষমতার লড়াই নিয়ে। যেহেতু এই সিরিজে 150টি এপিসোড পর্যন্ত রিলিজ হয়েছে, সেহেতু এটা এক্সপ্লেন করা সম্ভব না। আসলে এখানে কপিরাইট হওয়ার চান্স বেশি, না হলে এত সুন্দর সিরিজ কেউ ফেলে রাখে না, চাইলে সবাই এক্সপ্লেন করতো। এই সিরিজে আমাদের হিরো ওভার স্মার্ট, তার কাজ হলো পেপারমান দিয়ে তার অবতার বানিয়ে এখানে ওখানে নজর রাখা। গোয়েন্দাগিরি করতে যাই ধরা খেয়ে গেছে, এবার সে মেয়েতে পরিণত হয়ে গেছে। এবার তো মেয়েতে পরিণত হয়ে 2 মেয়ের ভিতরে ফাইটিং চলতে থাকে। আসলে এর ভিতরে একটা মেয়ে কিন্তু আমাদের হিরো। এতে কমেডিও যেমন অ্যাকশনও তেমন, বুঝতেই পারছো গড লেভেলের ফাইটিং স্কিল। তো এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে।